প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই এপিসোড দেখার জন্য। আমরা সবাই জানি গতকাল মার্কিন মূল্যকে বহুল আলোচিত নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, যার পূর্ণাঙ্গ ফলাফলের অপেক্ষায় সারা বিশ্ব। কে কিভাবে দেখছেন জানি না, তবে এই নির্বাচন থেকে একটি মেসেজ সারা পৃথিবীতে গেছে, তা হলো গণতন্ত্রের পথে মানুষ যে কোনো সময় একাট্টা হতে পারে। বাইডেন শুধু একটি স্লোগান নিয়েই বেশ সরব ছিল, তা হলো ডেমোক্রেসি মাস্ট বি রিস্টোরড। মাননীয় সংসদ সদস্য শাহজাহান খান আছেন আমার সাথে, এরপরে রয়েছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, এরপরে রয়েছেন আমার সাথে শামসুজ্জামান দুদু, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, এরপরে রয়েছেন ফিরোজা বেগম চিনু, তিনি সাবেক এমপি বাংলাদেশ আওয়ামী লীগ, এরপরে রয়েছেন নওয়াজ হালিমা আর্লি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সংসদ সদস্য। আমি আমি প্রথমেই আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, এটা বলতে ভুল হয়ে গেছে। ও, আপনি বা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আসলে আপনার পরিচয় আপনি নিজেই, আপনি একটা ইনস্টিটিউশন। আপনি কিছুদিন আগেও বলেছেন আপনার কোনো দলের পরিচয় লাগে না, শাহজাহান খান নামটাই যথেষ্ট। সুতরাং সেই আলহামদুলিল্লাহ। জিনিসটাও যদি আমি বলতে যাই, সেক্ষেত্রেও আপনার এত পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না। তারপরও বলতেই হয়, অবশ্যই প্রেসিডিয়াম সদস্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ সব দলেই। তিনি অন্যতম এবং প্রভাবশালী একজন আহ, সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অতিথিগণ আপনাদেরকে আজকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই যাচ্ছি মাননীয় সংসদ সদস্য শাহজাহান খান, আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে যাচ্ছি সেটা হলো খুব মানে এই এই যে সাম্প্রতিককালে, সম্প্রতি বলবো না, গতকালকে আজকেও নির্বাচন এখনও শেষই হয়নি ধরতে গেলে, যে আহ, চলমান মার্কিন যে নির্বাচনটি হলো সেটি অনেক আশা আকাঙ্ক্ষা এবং খুব উদ্দীপনা, অনেক সংকট সব কিছুর পরেও একটা বিশাল ইতিহাস ভঙ্গ করেছে। 120 বছরের মধ্যে এত ভোট কখনোই পড়েনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকশনে। তো এই এত সংকটের মধ্যেও আমরা গণতন্ত্রের কথা বলা হচ্ছে, গণতন্ত্রের ইয়ে করতে মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রমুখী হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমরা কোন দিকে হাঁটছি, আপনার কাছে আমার প্রশ্ন মাননীয় সংসদ সদস্য, যে আমাদের দেশের ভোট কেন্দ্রগুলি কেন ফাঁকা হচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি? আপনার কাছে এই প্রশ্নটি রেখে আমি আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি, জনাব শাহজাহান খান। আমেরিকা আমেরিকায় কত পার্সেন্ট ভোট পড়েছে? 67%। 66%। সিক্সটি আমাদের সেভেন দেশে এইরকমই ভোট পড়তো আগে। 70, 80, 85 স্থানীয় সরকার, যে সমস্ত নির্বাচন গুলো হয় সেগুলো। তারপরে আমাদের এখানে বর্তমানে যে অবস্থাটা, সেটা হচ্ছে করোনার কারণে আহ, ভোট ভোট কেন্দ্রে আসলে এই ভোট কেন্দ্রেই যে শুধু না, ভোট মানে নির্বাচনী কর্মকাণ্ড কিন্তু যথেষ্ট ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তারপরে বিষয়টা হলো যে আসলে নির্বাচনে কি শুধু আওয়ামী লীগের তো দায়িত্ব নয় ভোটারদেরকে ভোট কেন্দ্রে হাজির করা। সব রাজনৈতিক দলেরই দায়িত্ব হলো ভোট কেন্দ্রে ভোটারদেরকে হাজির করানো, প্রার্থীর পক্ষে ভোট দেওয়ানো, এগুলো সকলের দায়িত্ব। এবং ভোট কেন্দ্রে এখন কিছুটা হলেও আমাদের দিনে দিনে কিছুটা সংখ্যা বাড়ছে, এবং আমি বিশ্বাস করি যে আগামীতেও এটা বেড়ে আসবে। তবে এখানে বিএনপি দুদু সাহেব আছেন এবং অন্যরা আছেন, সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে ভোট ভোট করার জন্য, অর্থাৎ নির্বাচন করার যে উৎসব, এটা কিন্তু সরকারি দল বিরোধী দল সবাই মিলে কিন্তু উৎসব সৃষ্টি করতে হয়। তা নাহলে নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্যে হয় না। আমি যেটা মনে করি যে আমাদের দেশের ভোট সংখ্যা আহ, আহ, যে বৃদ্ধি করা, এই বৃদ্ধি করার প্রশ্নে এটা প্রত্যাশা মানুষের যে দ্রুত আমরা সবাই যেন ভোট কেন্দ্রে আমরা সবাইকে আগ্রহী করে তুলতে পারি। এটা বিরোধী দল, সরকারি দল সবাই উদ্যোগ নেওয়া উচিত। জি, আমিও ঠিক একই কথাই বলবো জনাব শামসুজ্জামান দুদু। আসলে কি শুধুমাত্র দায়িত্ব নির্বাচন কমিশনের, শুধুমাত্র দায়িত্ব কি বাংলাদেশ বা বাংলাদেশ সরকারের কিনা, বা সরকার পক্ষের যারা আছেন তাদেরই কি দায়িত্ব শুধু কি এই আপনার ভোট কেন্দ্রে ভোটারদেরকে নেওয়া? আপনারা যারা বিরোধী দল আছেন তাদের তাহলে দায়িত্বটা কি? আমরা যতটুকু দেখতে পাচ্ছি সবারই একটা অভিযোগ আপনাদের প্রতি, যারা বিরোধী দল আছেন, যে আপনারা ঘরে বসেই অনেকটা, এমন একটা অবস্থা হচ্ছে যে আন্দোলনটাও ঘরে বসে করতে যাচ্ছেন। তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার বলেন, গণতন্ত্রকে
গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়া এর দায়িত্ব শুধুমাত্র সরকারের না। একই সাথে আমি যদি আপনাকে একই প্রশ্ন করি, জনাব শামসুজ্জামান দুদু, আপনি কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। এবং প্রবীণ রাজনীতিবিদ দুদু ভাই, আপনাকে আমাদের শোনা যাচ্ছে না, একটু একটু গণতন্ত্র, লাউডলি অথবা। আওয়ামী লীগের নীতি নির্ধারণী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, অনেক আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন। দেশের প্রখ্যাত শ্রমিক নেতা জনাব শাহজাহান খান সাহেব, আমাদের একজন সাবেক মহিলা এমপি, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ আমেরিকায় যে নির্বাচনটা হয়ে গেল, যেটি এখনো পর্যন্ত স্পষ্ট না যে কে আসলে আগামী দিনের রাষ্ট্রপতির দায়িত্ব বা প্রেসিডেন্সিয়াল দায়িত্ব নিতে যাচ্ছে, সেখানে ভোট পড়া, ভোট দেওয়া, গণতন্ত্রের যে মাধুর্যতা, সেটি কিন্তু কংগ্রেস অথবা সিনেটে রিপাবলিকান অথবা ডেমোক্র্যাট শুধু এখানে কিন্তু সীমাবদ্ধ নয়। দেখেন, পুলিশ কিন্তু এখন যা যা দায়িত্ব পালন করার, সেটা যেন সরকারের দিকে তাকিয়ে নাই। এখন কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো মিস্টার বাইডেনকে আলাদাভাবে নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে। বিষয়টা কিন্তু লক্ষণীয় এই জন্যে যে ওখানকার যে সরকার এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিচারালয়, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, তারা কিন্তু নির্বাচনকালীন সময়ে প্রেসিডেন্ট বা রিপাবলিকান সরকারের দিকে তাকিয়ে নেই। তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। যেমন ৭০ নির্বাচনের আগে বঙ্গবন্ধু শেখ মুজিব সার্বজনীন ভোটাধিকারের দাবিতে মাওলানা ভাসানী, সরওয়ার্দী সাহেব এবং আমাদের পূর্বপুরুষ তখন যে নেতৃত্ব ছিল, তারা কিন্তু আয়োগের অধীনে এই নির্বাচনটা 70টা হয় না। দ্যাট মিনস আইয়ুব খান ক্ষমতায় থাকলে সেই সময় প্রশাসন সার্বজনীন ভোটাধিকার আয়োজন করা বা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হতো। সেই জন্য আইয়ুব খানকে সরে যেতে হয়েছিল গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। যেমন 90-এর গণঅভ্যুত্থানের পর এরশাদ সাহেবকে সরে যেতে হয়েছিল, কারণ এরশাদ সাহেবের উপস্থিতিতে যে কয়টা নির্বাচন হয়েছিল সেগুলো গ্রহণযোগ্য হয় না। এমনকি 96-এ সাংবিধানগতভাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে নির্বাচন হয়েছিল, সেটি শেখ হাসিনা বলেছিল যে কোনো রাজনৈতিক দলের চেয়ারপারসন বা প্রধানের নেতৃত্বে গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমি কেন এই ইতিহাসগুলো বলছি? আমি শেখ হাসিনার ওই কথাটাকে গুরুত্ব দিয়ে এখন বলছি যে আওয়ামী লীগের সভানেতৃত্বের নেতৃত্বে কোন নির্বাচন, গত দুটি নির্বাচন আমরা লক্ষ্য করেছি, যেটাতে ভোটার আওয়ামী লীগ, বিএনপির কথা বাদ দেন, এই ক্ষেত্রে আওয়ামী লীগেরও যে 25-30% ভোটার আছে, তারা ভোট কেন্দ্রে যায়নি, বিধায় 5%-এর উপরে ভোট হয় না। এটা আমাদের দাবি। কিন্তু নির্বাচন কমিশনের সর্বশেষ পরিকাঠামো 10% না 7% ভোট হয়েছে। কার নেতৃত্বে? শেখ হাসিনা যখন বিপুল ভাবে সফল নেত্রী হিসাবে যিনি দাবি করছেন, যখন নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষভাবে দাবি করছে, পুলিশ দাবি করছে, সেই মুহূর্তে বিএনপি না আওয়ামী লীগও ভোটারদেরকে নির্বাচন কমিশনে মানে নির্বাচন সেন্টারে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে, যদি আমি নিরপেক্ষভাবে এটি বলে থাকি। আমার কাছে যেটা মনে হচ্ছে, গণতন্ত্রের সৌন্দর্যটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বিজয় লাভ। এই যে আমাদের স্বাধীনতা, দীর্ঘদিন শ্রমিক রাজনীতি করেছে, জাসদের রাজনীতি করেছেন, আওয়ামী লীগের রাজনীতি করেছে, সবটাই কিন্তু মানুষের অধিকারের প্রতিষ্ঠার জন্য এই রাজনীতি। এখন তিনি যে অভিযোগটা করছেন যে শুধু আওয়ামী লীগের দায়িত্ব না, আমি যদি বিএনপির দায়িত্ব নিই আর আওয়ামী লীগের দায়িত্ব শাহজাহান ভাই নেয়,
তাহলে সাজান ভাই যে জায়গায় দাঁড়িয়ে আছেন, আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে আছি। তিনি তো ভোটারদের নিতে পারেন না, আমি তো নিতে পারি না। তাহলে এটা কি দলের দায়িত্ব, না নির্বাচন কমিশনের দায়িত্ব, নাকি প্রশাসনের দায়িত্ব, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি? আমার কাছে মনে হয় ভোটাররা মনে করছে তাদের যাওয়ার মতো নিরাপত্তা নেই, অথবা তারা মনে করছে তাদের প্রয়োজন নাই। কিন্তু আপনাদের দায়িত্বটাকে আপনারা কি ন্যূনতম ভাবেও পালন করতে পারছেন কি না, বা না পারলেও কেন পারছেন না? কারণ বিরোধী দল তো ছায়া সরকার হিসেবে আমরা আমি জানি, সরকারের পাশাপাশি আমি বিরোধী দলের একটা আমি ন্যূনতম দায়িত্ব থাকেই। আমি আমি যে কথাগুলো বলেছি যে প্রশাসন, সরকার, পুলিশ বাহিনী এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে, ভোটাররা যেখানে কোনো প্রয়োজন বোধ করছে না। অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রীর নেতৃত্বে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন যে ভালো নির্বাচন হবে না, সেটা শেখ হাসিনা নিজেই বলেছেন যে কোনো দলের সভানেত্রী বা প্রধানের নেতৃত্বে ভালো নির্বাচন হবে। আমি সেই কথাটা নতুন করে আবার উল্লেখ করলাম, সেটা তিনি তার কথার সত্যতা প্রমাণ করেছেন। আগে আমি অনেক রেফারেন্স দিতে পারি, কিন্তু এখন আপনি যেরকম কোন জামানায় গত 100 বছরের ভিতরে 1 লক্ষ মামলায় 36 লক্ষ আসামি হয়েছে গণতন্ত্রের সপক্ষে দায়িত্ব পালন করার জন্য, এটা কোনো ইতিহাসে না। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের ট্র্যাজেডিটা হচ্ছে 71 সালে যে মুক্তিযুদ্ধ, সেটি হচ্ছে মানুষের গণতন্ত্র, স্বাধীনতা, এটার জন্য। এখন যদি সেটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচন করে যেভাবে বলেন, জি, এটাকে ঈদ, কুরবানি বা পূজার থেকে কোনো অংশে তারা উৎসব কিন্তু বাইরে মনে করে, দুদু ভাই, আমাকে এটাও বলতে এটা হচ্ছে খুব যে আপনারাও মনে কিন্তু করে। রেকর্ড করেছেন, ইতিহাস করেছেন। বাংলাদেশের ইতিহাসও এত নীরব ভূমিকায় কোনো বিরোধী দল ছিল না। কারণ আওয়ামী লীগ যখন ছিল, সেটাও আমরা দেখেছি। আপনাকে আমি আওয়ামী একটা লীগ কথা আমি রাস্তায় আপনাকে একটা অনেক আমি একটা আন্দোলন কথা করেছে। বলে দিই, আপনাকে একটা জি, কথা বলি, আমার কথাটা শোনেন আপনি। 17 তারিখে এই মাসে নভেম্বরে, এটা দিন না, বলেন শুনতে পাচ্ছেন আমার কথা? অবশ্যই। জি, জি। কি বললাম বলেন দিনে? 17 নভেম্বরের কথা বললেন। হ্যাঁ, 17 নভেম্বর মৌলানা ভাসানীর হচ্ছে মৃত্যুবার্ষিকী। মৌলানা আচ্ছা, ভাসানীর জি। মৃত্যুবার্ষিকী জাতীয় কমিটির আমি সেক্রেটারি। আচ্ছা, আর 17 নভেম্বর আমার বড় মেয়ের জন্মদিন। আচ্ছা। আমার কথা বললেন কেন আমি এটা জি, কথাটা উল্লেখ করলাম? 17 তারিখে আমার চট্টগ্রামে আদালতে হাজিরার জন্য থাকতে হবে। মৌলানা ভাসানীর আমি মাজারে গিয়ে ফুল দিতে পারবো না, আমি আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানও থাকতে পারবো না। এটা আমার ব্যক্তিগত কথা বলছে। জি। বাংলাদেশটা এরকম একটি, ইচ্ছা করলে কোনো কিছু করা যায় না, এই কথাটা আপনাকে আমি বুঝাবো কি করে? যদি আপনি কানাডায় না জি, থেকে বাংলাদেশে এসে আওয়ামী লীগের বাইরে কোনো রাজনৈতিক দল করতেন, তাহলে টের পেতেন, বুঝতে পারছেন কত ধারের কথা। আমরা এই ব্যাপারটা হলো শুনবো অবশ্যই শাহজাহান খান এমপির কাছ থেকে। ফিরোজা বেগম চিনু, আপনি একটু দয়া করে আনমিউট করবেন আপনাকে। আমি আপনার কথা শুনতে চাই, একই প্রশ্নের আলোকে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই। আপনি ওখানে টাচ করে আপনার, জি, আপনি বলুন। জি করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজকের আসসালাম, জি প্যানেলের বলুন। সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। শাহজান ভাই অনেক সুন্দর বক্তব্য রেখেছেন, এবং সে সাথে দুধু ভাই অনেক ভালো বক্তব্য রেখেছেন। তবে আমাদের এই যে সরকার দল বিরোধী দলকে দোষ দেওয়া এবং বিরোধী দল সরকার দলকে দোষ দেওয়া, এই জায়গাটা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে কিন্তু গণতন্ত্র কখনো পুনঃপ্রতিষ্ঠিত হবে না। আমরা দেখেছি সমস্ত নির্বাচনগুলোতে আমরা বিএনপির কাউকে মাঠে দেখি নেই। তাদের যদি সরব উপস্থিতি থাকতো, আজ বাংলাদেশ বেতার বলেন, বাংলাদেশ টেলিভিশন গুলো বলেন, সেখানে সমস্ত সাংবাদিকরা যেভাবে সরব, সেখানে যদি আপনাদেরকে বাধা দেওয়া হতো, আপনাদের যদি নিরাপত্তার অভাব হতো, সাংবাদিকরা সেটা ফ্লাশ করতো। কিন্তু আমরা যেটা দেখতে পাই, সেটা হলো বিএনপির কোনো কর্মীকেই আমরা মাঠে দেখতে পাই না, যার কারণে আজকে এই অবস্থাগুলো হচ্ছে। শুধুমাত্র বিরোধিতার খাতিরে যদি আমরা বিরোধিতা করি, তাহলে কিন্তু আমরা যে গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ করেছিলেন, মানুষ বাংলাদেশ নামক একটি বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, সেই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারবো না। আমি বিনয়ের সাথে বলতে চাই, দুদু ভাই যে কথাগুলো বললেন, আজকে বিএনপির আমলের অবস্থাটা কি ছিল,
ফালু সাহেবের নির্বাচন উনি কি জানেন না কিভাবে হয়েছিল? বিএনপির আমলের এই যে হানা ভোট কিভাবে হয়েছিল জিয়াউর রহমানের আমলে, সেগুলি জানেন না। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা মাঠে আসুন, জনগণের পাশে দাঁড়ান। ঘরের ভিতরে বসে রাজনীতি করলে রাজনীতি হয় না। আমরা যখন সরকার বিরোধী দলে ছিলাম, আমরা কিন্তু জেল জুলুম অনেক কিছু সহ্য করেছি। আমি একজন মহিলা মানুষ, আমি রাজনীতিবিদ। আমার নামে 4টা মামলা হয়েছে, একটা খুনের মামলা থেকে শুরু করে ফ্যাংচুরির মামলা পর্যন্ত বিএনপির আমলে আমার নামে হয়েছে। তাই বলে আমরা কিন্তু দমে যাই নাই, আমরা মাঠে সরব ভূমিকায় ছিলাম। আমরাও চাই আপনারা মাঠে সরব ভূমিকা নিয়ে আসেন। অনেক ইস্যু আছে, যেসব ইস্যুগুলিকে নিয়ে আপনারা সরকারকে কিন্তু সচেতন আপনাদের করতে। সময় তো আমরা দেখেছি বিএনপি আপনাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছে, আপনাদেরকে এইভাবে নির্যাতন করেছে বলে আমার মনে হয়নি, যেভাবে যে এই যে দুদুভাই নিজের নিজের সন্তানের জন্মদিনে পর্যন্ত থাকতে পারছে না, প্রতিদিন ওনাদের আদালতে যেতে হচ্ছে। তো সেটা এই ভাবে আপনি কথাটা কিভাবে বললে দেখেন? এই কথাটা বললে আমি বলবো, আমার ছোট মেয়েটা এখন 21 বছর বয়স চলছে। আমার ছোট মেয়েটা প্রেগনেন্ট, আমি 10 মাসের এই সন্তান, 8 মাসের সন্তান পেটে নিয়ে আমাকে কোর্টে হাজিরা দিতে হয়েছে, আমাকে অ্যারেস্ট করা সেটা হয়েছে। সেটা হয়তো আপনি এক্সেপশনালি, কিন্তু এখন তো ঘরে না, ঘরে আমি বিএনপির আমি নেতারা একা না, ইয়ে হচ্ছে, পুরা ঘরে বাংলাদেশের ঘরে এমন প্রেক্ষাপটে এই একদম অবস্থা ছিল। তৃণমূল পর্যন্ত তৃণমূল নেতারা ইয়ে পর্যন্ত হচ্ছে। এইভাবে ছিল, এভাবে ছিল। আমরা নেতা কর্মীরা তারপরও জেল জুলুমকে আমরা ভয় পাই নাই, আমরা রাস্তায় সরব ছিলাম। আমি সরব থাকার কথা বলছি দুদু ভাইকে, এই তো কথা এই বলছি। যে আপনি একটু আগে শুরু করলেন যে কি একে অপরের প্রতি অভিযোগ দিয়ে আর কতদিন, তা আপনিও একইভাবে কিন্তু অভিযোগ দিয়ে যাচ্ছেন। আমি আপনার না, কাছে আবারও আমি আসবো। জি, আমি নেওয়াজ হালিমা আলীর কাছে যাচ্ছি। আমরা 1 ঘন্টার আচ্ছা, ভিতরে অনুষ্ঠানটাকে শেষ করার চেষ্টা করব। জি, নেওয়াজ হালিমা আলী ওকে, আপনি থ্যাংক বলবেন ইউ, দয়া করে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফিরোজা বেগম চিনি। জি জি জি, নেওয়াজ হালিমা আলী আপনি বলবেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। যে আমার প্রশ্ন ছিল যে গণতন্ত্র আসলে পুনরুদ্ধারের ক্ষেত্রে আমেরিকা যেভাবে একটি এই সংকটময় মুহূর্তেও 120 বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে, যে সবচেয়ে সর্বোচ্চ পরিমাণ ভোটার কাস্ট হয়েছে, প্রায় 1.5 কোটি 15 কোটি ভোট কাস্ট হয়েছে। আমাদের দেশে আমরা কবে নাগাদ এই ধরনের অনাড়ম্বর অনুষ্ঠান দেখতে পাবো? এই পর্যায়ে আপনার আপনার বক্তব্য শুনতে যাচ্ছি। ধন্যবাদ সাগর ভাই, আপনাকে এবং আপনার মাধ্যমে এই প্যানেলে যারা রয়েছেন সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর দেশ বিদেশের যে দর্শকরা শুনছেন তাদের প্রতিও আমার অগাধ মানে ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে আপনি নির্বাচন দিয়ে, আমেরিকার নির্বাচন দিয়ে শুরু করেছেন। আমি একটু দেরি করেছি আসতে, সরি সেজন্য। তো যেইটা মানে আমার ইমিডিয়েট আগে আমি মাত্র দুজনের বক্তৃতা শুনেছি, দুভাইয়ের হাফ বক্তৃতা আর চিনু আপার ফুল বক্তৃতা শুনলাম। তো যেইটা চিনু আপা শুরু করেছিলেন যে দোষারোপের রাজনীতি, সরকারি দল বিরোধী দলকে দোষারোপ করে, বিরোধী দল সরকার, এই করতে করতে দিন পার হয়ে যায়। তো এবং নির্বাচন বাংলাদেশে মানে সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশ কিন্তু একটি ফেস্টিভ্যাল মুডে একদম শুরু থেকেই নির্বাচনে বিশ্বাসী ছিল, কারণ গণতন্ত্রের সরকার পরিবর্তনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ভোট বা নির্বাচন। সেই নির্বাচনটি সবসময় ব্যাহত হয়েছে, আহত হয়েছে। বর্তমানে এসে আমরা বলি যে নির্বাচনের যে মানে ফেস্টিভ্যাল মুড, সেটা টোটালটাই নিহত হয়ে গিয়েছে। কারণ এখন আর সেই আগের মতো নাই। 2014 সালের পরে বাংলাদেশে কোনো ভোট হয়নি, কোনো নির্বাচন হয়নি, কারণ রাষ্ট্র বা প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। সেই জনগণকে ডাইরেক্ট অংশগ্রহণে যে সরকার গঠিত হয়, সেটি হচ্ছে সংবিধান অনুযায়ী একটি মানে সরকার আর কি। তো বাংলাদেশে এখন নির্বাচনটা হলো ভয়ের সংস্কৃতিতে তৈরি হয়েছে। আপনি জানেন যে সংবিধানের 65(2) ধারায় বলা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে তাকেই কেবল বৈধ সরকার বলবো, বা মানে বৈধ সরকার বলা চলে। কিন্তু আপনি দেখেন যে গত 2014 সালে যে ভোটটি হয়েছিল, সেখানে 5% ভোটারও কেন্দ্রে উপস্থিত ছিল না, এবং 151টি এক্ষেত্রে ভোট আমার একটা মানে প্রশ্ন, সিট নেওয়া পেলে। হালিমা আলী, আপনাদের জি ভোটারগুলি জি গেল জি কোথায়? আপনাদের পক্ষে যে যারা প্রার্থীরা থাকে, আপনারা তো ন্যূনতম, আপনাদের ভোটারগুলি কোথায় যায়? আমি আমি বলছি, ধরেন আপনারা তো মানুষ যায় না, ধরেন আওয়ামী ইমিডিয়েট লীগ যায় ভোটের না, তাহলে কথা বলছি। আপনারা কোথায়? আপনাদের ভোট কোথায়? আমি আসছি তো, আমি সেখানেই আসছি। আমি 2014 সাল থেকে বাংলাদেশের ভোট ব্যবস্থা নিহত হয়েছে, মানে এইটা বলতে চেয়েছি, জন্যই আমি এই কথাটা বলছি। 14 সালে কিন্তু
নিবন্ধনকৃত 42টি দলের 38টি দলই নির্বাচনে অংশগ্রহণ করে নাই কিন্তু 2014 সালে। আর 151টা সিট বাংলাদেশে যারা পাবে তারাই সরকার গঠন করবে। ওই সময়ে 5% লোকও 2014 সালে নির্বাচনে না যাওয়ার কারণে 154টা সিটে বিনা ভোটে ওই সময়ে এমপি নির্বাচিত করেছিলেন, কারণ সরকার গঠন করতে হবে। অতি নেওয়াজ হালিমা আলী, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আমি আপনাকে পরবর্তীকালে আবারও একটু বেশি সময় দেব প্রয়োজনে। শাহজাহান খান, মাননীয় সংসদ সদস্য, আমি আপনার কাছে যেতে চাচ্ছি আবারও। আপনি সবার বক্তব্য শুনেছেন, পাশাপাশি আপনার সেই প্রতিক্রিয়া জানান, পাশাপাশি আমি আপনার কাছে আরেকটা সাপ্লিমেন্ট করতে চাচ্ছি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ডেফিনেটলি আমাকে কি শুনতে পাচ্ছেন কি? আমি আপনাকে এখন শুনতে পাচ্ছি, কিন্তু আমি মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান খানের কাছে আবারও চলে গেছি। আমি আপনার কাছে ফিরে আসছি আবারও। আমি কি বলতে পারবো? আমি এখন বলবো নাকি আপনি চলে গেছেন? আপনি যদি তাহলে 30 সেকেন্ডে শেষ করেন। জি, আই এম সরি। আমি যেটা বলেছিলাম যে এভাবে 2014 সালে ভোটের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এই 2018-তে দিনের ভোট রাতে হলো, মানে 300টা সিট, 300টা আসন লুট করে নেওয়া হয়েছে সন্ত্রাসী কায়দায়। তো এগুলো গণতন্ত্রে ভোটের মাধ্যমে যেহেতু সরকার পরিবর্তন হয়, তো সেই সিস্টেম আর নাই, আর জনগণের প্রত্যক্ষ ভোটও আর নেই। তো এই সিস্টেমগুলো সরকারি, সেই সিস্টেমটাকে শুধুমাত্র সরকার যে পুনরুদ্ধার করবে তা নয়, আপনাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্বতে আপনারা যথেষ্ট পিছিয়ে আছেন, সেটাই আমার বলার একটা উদ্দেশ্য ছিল। আপনি দয়া করে আপনার ফোনটাকে ঠিক করবেন, সোজা করবেন। আপনার কাছে আমি আবারও আসছি। জনাব শাহজাহান খান, মাননীয় সংসদ সদস্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট অ্যাচিভমেন্ট বর্তমান সরকার রয়েছে নিঃসন্দেহে। আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিকভাবেও অনেক এগিয়ে গেছে বাংলাদেশ, এবং অ্যানালাইটিক্সে দেখা গেছে যে সম্প্রতি ভারতের থেকেও অনেক বৃদ্ধি পেয়েছে প্রবৃদ্ধির দিক দিয়ে, নিঃসন্দেহে। তো সে আন্তর্জাতিক পরিমণ্ডল তো গেল, কিন্তু আভ্যন্তরীণ পরিমণ্ডল আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি, এই যে আপনার উন্নয়নের কথা বলতে পাশাপাশি দেখা যাচ্ছে যে খুন, ধর্ষণ মহামারীর চেয়েও অধিক গুণে বৃদ্ধি পেয়েছে। সেটাকে আপনি কিভাবে দেখবেন? আপনাদের ধন্যবাদ। গণতন্ত্র এটা কিন্তু কোনো খাবার বস্তু নয়, কোনো মোয়া নয়, কোনো ওষুধ নয় যে খাইয়ে দিলেই কিন্তু গণতন্ত্র হয়ে যাবে। গণতন্ত্র একটা চর্চার বিষয়। গণতন্ত্রকে সব দেশই চর্চা করে, কিন্তু আমরা এখন লক্ষ্য করছি আমেরিকার মতো একটি দেশে, যেখানে রাষ্ট্রপতি নিজে প্রশ্ন তুলেছেন, কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, এবং এই জালিয়াতি কারচুপির বিরুদ্ধে তিনি মামলাও দায়ের করেছেন। তাহলে পরে প্রশ্ন হলো যে এই গণতন্ত্র জিনিসটাকে চর্চা করার বিষয়ে আমরা কে কতটুকু সতর্ক আছি, সচেতন আছি, এইটা কিন্তু আমাদের বিবেচনার বিষয়। তারপরে আমি বলবো গণতন্ত্র এবং দেশের উন্নয়ন, মানুষের পেটের খাবার, চাকরিজীবীদের চাকরি ইত্যাদি, এগুলো নিয়ে যদি আজকে বিবেচনা করি, তাহলে বিগত সরকার সমূহের চাইতে শেখ হাসিনার সরকার দেশের যেমন উন্নয়ন করেছেন, তেমন দেশের মানুষের খাদ্যের চাহিদা মিটিয়েছেন। করোনাকালীন সময়ও আমাদের দেশে খাদ্য ঘাটতি হয়নি, কেউ না খেয়ে থাকেনি। দুর্যোগের পর দুর্যোগ এসেছে, সেই দুর্যোগে আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশের দুর্যোগে অনেক ক্ষতি হয়েছে, প্রাণহানি কম হয়েছে, মানুষ না খেয়ে থাকেনি। কিন্তু আমার তো এখনো মনে আছে 1991 সালে বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল বিএনপি ক্ষমতা থাকাকালে, তখন যে কয়েক লক্ষ লোক মারা গেল, তখন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী তিনি বলেছিলেন যে যত লোক মারা যাওয়ার কথা ছিল তত লোক মারা যায়নি। এই বিষয়ের মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হয় যে সরকারের দক্ষতা এবং অদক্ষতা, বা সরকার কতটুকু সচেতন বা কতটুকু কাজ করছে, এটা দিয়েই কিন্তু আজকে প্রমাণিত হয়। দুদু সাহেব খুব ভালো বক্তা, আমি তাকে খুব সম্মান করি, এবং উনিও অনেকগুলো কথা বলেছেন। তা আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে উনি যে কথাটা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে উনি একটা প্রশ্ন তুলেছেন। আমার প্রশ্নটা হলো যে সরকার মানে কোন দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় কি হয় না, এইটা কিন্তু আগেও প্রশ্ন ছিল। তারপরে 1996 ওনারা যখন ক্ষমতায় ছিলেন 1991 সালে, তখন
মাগুরার নির্বাচন কি অবস্থা হয়েছিল এটা আপনি নিজেও 94 জানেন। সালে শাহজাহান ভাই, এটা 96 না, হ্যাঁ এটা 96 না, এটা সরি 94 এর একটা মাত্র উপনির্বাচন, একটা মাত্র আসন। একটা একটা রাইট জি, ওই তো আর এখন তো 300 ইয়েতে আসনই। 91 পরে 90 পরে উপনির্বাচন। জি, সেই নির্বাচনে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোটা দেশবাসী দেখেছে, আমরাও দেখেছি। এবং সেই নির্বাচনের পরেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন বিরোধী দলের নেত্রী, তিনি আহ্বান করেছিলেন দেশবাসীর কাছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না সুষ্ঠুভাবে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের তখন ফর্মুলা উনি দিয়েছিলেন। সেই তত্ত্বাবধায়ক সরকার ওনারা 1996 সালে একটা নির্বাচন করলেন ভোটারবিহীন ভোট নিয়ে, এবং ওনারাই নির্বাচন করলেন। সেই নির্বাচনে আমি একটা হালিমা বেগমকে যদি জিজ্ঞেস করি যে তখনও তো 46 জন আপনাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল, তাহলে সেটা হয়েছিল কেন? আপনারা অন্য কেউ তো অংশগ্রহণ করেনি সেখানে, কিন্তু আপনারা নির্বাচিত হয়েছিলেন। এবং আমি তত্ত্বাবধায়ক এখন উত্তর সরকার দিব প্রথম না পরে? খালেদা জিয়া খালেদা আমার জিয়া প্রথম সময়? বলেছিলেন হ্যাঁ, আমি পরে আমি দিবেন, জি। তত্ত্বাবধায়ক সরকার ঠিক আছে। বুঝি না, তত্ত্বাবধায়ক সরকার মানি না। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকারের আইন বেগম খালেদা জিয়াই কিন্তু সেই সংসদে পাশ করলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, এক এক করে প্রায় 3টে ইলেকশন হয়ে গেল। এবং এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কনসেপ্টটা কে নষ্ট করলো, এইটা হলো প্রশ্ন। আমাদের সংবিধানেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের কে প্রধান হবেন সেটা আইনের মধ্যেই ছিল, যে সদ্য যিনি আহ, যে বিচারপতি, প্রধান বিচারপতি, সদ্য সাবেক যে প্রধান বিচারপতি, তিনি হবেন এই অবশ্যই। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এবং একজন একজন বিচারপতির বয়স বাড়িয়ে তাকে প্রধান করার যে একটা ষড়যন্ত্র ওনারা করেছিলেন, আন্দোলনের মুখে সেটা পারলেন না। না পারার কারণে রাষ্ট্রপতি নিজেই, ইমাজউদ্দিন সাহেব, আহ, আহ, রাষ্ট্রপতি তখন হলো ইয়াজউদ্দিন নাকি ইয়াজউদ্দিন। ইয়াজউদ্দিন সাহেব, জি। তিনি নিজেই কিন্তু রাষ্ট্রপতিও থাকলেন, আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানও হলেন। এর বিরুদ্ধে তখন আন্দোলন হলো। এইভাবেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটাকে ওনারাই কিন্তু নষ্ট করেছেন। ওইখানে কিন্তু 5টা ধাপ ছিল, প্রধান বিচারপতি পরে কে হবে, তারপরে বিচারপতি, এরপরে কিন্তু 5টা ধাপে সর্বশেষ ছিল যদি এগুলোও না পারা যায় তাহলে পরে রাষ্ট্রপতি সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রপতি এই কোনো ধাপ অনুসরণ না করে উনি নিজেই সেটা করলেন। সুতরাং আজকে যদি বিএনপি এই কথা বলে যে তত্ত্বাবধায়ক সরকার চাই বা তত্ত্বাবধায়ক সরকারের এই নির্বাচন ভালো, সেই নির্বাচনের সময় আমরা কি দেখেছিলাম? সেই নির্বাচনের সময় দেখলাম লতিফুর রহমান সাহেব তিনি আহ, মানে ইয়ে করেই সন্ধ্যার মধ্যে, অর্থাৎ উনি ওত নিয়ে কিন্তু সন্ধ্যার মধ্যে সব সচিব, কতজন সচিবকে তিনি দেখলাম যে উনি বদলি করে দিলেন বিভিন্ন জায়গায়। এই যে যে আহ, কাণ্ডটা তিনি করেছিলেন, তখনই প্রমাণিত হলো যে বিএনপি মনোভাবাপন্ন এই ব্যক্তি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য এই ষড়যন্ত্র করছে, এবং আমরা তাই দেখলাম। তো পরবর্তীতে আমরা আপনাদের কাছে একটু আমি বলতে চাই যে নির্বাচনের যে মানে 300 আসন, হালিমা বেগম বলছেন যে 300 আসন লুট করে নিয়েছেন। আমার প্রশ্ন, 300 আসন যদি লুট করি তাহলে ওনাদের বিএনপি এবং সেদিনের যে জোট গঠন করেছিলেন ওনারা, সেই জোটের 6 জন কি করে নির্বাচিত হলো? তারাও কি লুট করে নির্বাচিত হয়েছেন? স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন, তারাও কি তাহলে লুট করে নির্বাচিত হয়েছেন? সুতরাং এই প্রশ্নটা নির্ভর করে যে নির্বাচনে কত পার্সেন্ট ভোট উপস্থিত হলো এটার উপরে নয়। নির্বাচন মানুষ ভোট দিল, পৃথিবীর বহু জায়গায় আছে ভোট, কিন্তু অনেক সময় দেখা যায় 30-40%-এরও বেশি হয় না অন্যান্য জি। অনেক জায়গায়। আমাদের দেশে এখন নির্বাচনে সুষ্ঠু হচ্ছে, ওনারা যে নির্বাচনগুলো করতে চান সেই নির্বাচনগুলোর ব্যাপারে আমার বক্তব্য হলো যে আপনাদেরও দায়িত্ব আছে, বিরোধী দলেরও দায়িত্ব আছে যে এই নির্বাচনে আপনাদের ভোটারদেরকে জি, উপস্থিত করার। বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন করেছিলাম, জি। আচ্ছা, আমি একটা বলে শেষ করি। সেটা হলো দুই সাহেব যে তার মেয়ের জন্মদিন এবং মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে যে ফুল দিতে পারলেন না, এটা নিয়ে একটু আক্ষেপ প্রকাশ করেছেন। এটা যদি করে থাকেন তাহলে আসলে উনি সঠিক করেছেন, কারণ
এটা না করতে পারলে মনের ব্যথা দুঃখ তো হওয়ারই কথা, এবং ওনার উপরে অত্যাচার নির্যাতন এবং মামলা মোকদ্দমার কথা হয়েছে। আমি তো ওনাদের বিএনপি যখন ক্ষমতায় ছিল, আমি দুদু সাহেব কিন্তু বলতে চাই, আমাকে ঢাকা শহরে একটা মার্ডার কেসে আসামি করা হয়েছিল এবং আমাকে হয়রানি করা হয়েছে। ওনারা যখন বিএনপি বিএনপি যখন সরকারি দল ছিল তখনও তো বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন হয়েছে। একইভাবে আজকে সেদিন আপনারা যখন বিরোধী দল ছিলেন 2015 সালে, সেই 2015 সালে আমরা কি দেখলাম? পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন ব্যাংক কর্মচারী, রিক্সা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, হকার, ফল ব্যবসায়ী, অসংখ্য শিশু নারী, যাদেরকে পেট্রোল বোমা মেরে গাড়ির মধ্যে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং ড্রাইভারদেরকে গামছা দিয়ে স্টিয়ারিং এর সঙ্গে বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঘুমিয়েছিল বদর আলী বেগ কাকরালে তার গাড়ির মধ্যে, রাত্রে সেই গাড়ি জ্বালিয়ে দিয়ে বদর আলী বেগ সহ হত্যা করা হলো। ঘুমিয়েছিল একজন হেল্পার আলমগীর, সে ঘুমিয়েছিল মাওয়া ঘাটে, সেখানেও গাড়ির মধ্যে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করলো। প্রশ্নটা হলো, এটা কি গণতন্ত্র? এটা কি গণতন্ত্র যদি হয়ে থাকে, তাহলে তো এই গণতন্ত্রের বিরুদ্ধে মানুষ উঠে দাঁড়িয়েছিল বলেই সেদিন আমাদের তাই বলে কি লং টাইম এভাবে এভাবে ভোট আমি 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 শেষ বিমুখ করি। হয়ে যাচ্ছে এভাবে? হ্যাঁ, এটা এভাবে কি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত বলা যায় আমি কিনা বলছি আসলে? জি। বিমুখ হওয়ার কারণটা কিন্তু এগুলোই, যে মানুষ মনে করে যে এই যে সন্ত্রাস এবং এই এই ধরনের ঘটনাগুলো, এটা মানুষের ভীতি সঞ্চার হয়ে থাকি স্বাভাবিকভাবে। দুদু সাহেবদের আরেকটা কথা আমি জানিয়ে রাখি, ওনারা যখন এই পেট্রোল বোমা রাজনীতি শুরু করলেন, লাগাতার অবরোধ শুরু করলেন, তখন কিন্তু আমি মন্ত্রী এবং আমি সেদিন শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধাদের সকলকে সমন্বিত করে একটা সমন্বয় পরিষদ গঠন করে যে আন্দোলন শুরু করেছিলাম, 16 ফেব্রুয়ারি তারিখে আমরা ওনাদের অফিস, অর্থাৎ বিএনপি অফিস গুলশানে, আমরা সেই অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে এগুলাম। আমরা দেখলাম আমাদের উপরে সিরিজ বোমা হামলা করা হলো হাজার হাজার মানুষের মিছিলের মধ্যে। সেগুলো পুরনো কথা। সাজান ভাই, আমার কাছে আপনার আরেকটি প্রশ্ন জানার আছে, যে এভাবে কি চলতে থাকবে? তাহলে আমরা কি ভোটার বিহীন বিহীন কি নির্বাচন হতে হবে? একটু আমার অত্যন্ত প্রিয় বন্ধু দুদু সাহেব, একসঙ্গে আমরা পার্লামেন্টে ছিলাম, খুব ভালোই লাগতো। আমরা বিরোধী দলে বা ওনারা সরকারি দলে থাকলেও আমাদের মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক ছিল। এখনো তার সঙ্গে সম্পর্ক ভালো, খুবই ভালো, এবং দেখা হলে আমরা আন্তরিকতার সঙ্গে কথা বলি। আমাদের এইটা এই এই মানসিকতা হলো গণতান্ত্রিক মানসিকতা। হবে পার্লামেন্টে বিতর্ক হবে, তর্ক হবে, এগুলো হবে, আবার আমরা যখন বাইরে আসবো তখন আমাদের সেই বন্ধুত্ব সুলভ মনোভাব আমাদের সেটাই সৃষ্টি আমরাও করতে চাই। হবে। আমি আমাদের যে আমরা কথা আমাদের বুকটা গর্বে ভরে যায় যখন আপনারা ভালো থাকেন। এক মিনিট, এক মিনিট, আমি একটু দুদু সাহেবকে স্মরণ করে দিতে চাই, যখন এই লাগাতার অবরোধ করে যে পেট্রোল বোমা রাজনীতি শুরু করলো, তখন আমাকে হুমকি দেওয়া হলো, আমার ছেলে স্কুলে পড়ে, তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য হুমকি দেওয়া হলো। আমার ছেলের 4 মাস আমি স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। আমার এক ছেলে তখন লন্ডনে পড়ে, তাকে হুমকি দেওয়া হয়েছে, তোমার বাবাকে বারণ করো, তা না হলে আমরা তোমাকে হত্যা করবো লন্ডনে। এইরকম বহুত ঘটনা কিন্তু ওনারা বিরোধী দলের থাকতেও এই কাজগুলো করেছিলেন। সুতরাং আমার কথা হচ্ছে, এই গণতন্ত্রকে যদি আজকে বিকশিত করতে হয়, তাহলে সকলকে মিলেই করতে হবে, এবং সন্ত্রাস এগুলোকে বন্ধ করে এবং পেট্রোল বোমার রাজনীতি বন্ধ করে মানুষের কাছে গিয়ে, ঘরে ঘরে গিয়ে মানুষকে নিজেদের পক্ষে নিয়ে আসতে হবে। এটাই হলো গণতান্ত্রিক চর্চার নিয়ম। আর গণতন্ত্র তো আমরা দিচ্ছি, ওনারা কথা বলছে ইয়েতে, টেলিভিশনে কথা বলছে, এবং তারা আজকে মিটিং করতে পারছে, মিছিল করতে পারছে, কথা বলতে পারছে। এটা কি গণতন্ত্র নয়? ঠিক। জনাব শামসুজ্জামান দুদু, আপনি বলবেন। অনেকগুলি প্রসঙ্গ চলে এসছে, আপনি বলবেন দয়া করে। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দল সম্বন্ধে যারা জানে, তারা কিন্তু জানে যে আওয়ামী লীগ কি ধরনের দল এবং বিএনপি কি ধরনের দল, কারা আওয়ামী লীগ করে আর কারা বিএনপি করে। এটা কিন্তু ওপেন সিক্রেট। ওই যে 174 দিনের হরতাল, যেটা আমাদের সাজান ভাই খুব সুকৌশলে এটা বলতে পারলেন না কেন করেছিল, কেয়ারটেকারের জন্য করেছিল। কেন কেয়ারটেকার? একমাত্র মাগুরার জন্য হয়েছে। তো এই যে জিনিসটা, তো শেখ হাসিনা দাবি করেছিলেন, বিরোধী দল দাবি করেছিলেন, আন্দোলন করেছিলেন, বেগম খালেদা জিয়া এই আন্দোলনটা
তার দাবি মেনে নিয়ে কেয়ারটেকার করেছে। কে দাবি করেছিল? শেখ হাসিনা। কে মেনে নিয়েছিল? বেগম জিয়া। কোন নির্বাচনে? 15 ফেব্রুয়ারি নির্বাচনে সব থেকে যেটা বিরোধিতা হয়, সব থেকে ভালো কাজটা 15 ফেব্রুয়ারি নির্বাচনে যে সরকার করেছে সেটা বেগম জিয়া, এবং তিনি এটা করেছিলেন। এখন যদি প্রশ্ন করি যে কেয়ারটেকার কে দাবি করেছিলেন আর কে বাতিল করেছিলেন? যিনি দাবি করেছিলেন তিনি বাতিল করেছেন। কোন অভিযোগে? যে কেয়ারটেকার বেগম জিয়া দখল করে নিয়েছে। মানে তারা এটাকে আরো পরিশুদ্ধ করতে পারতেন, ভালো করতে পারতেন, আইন করতে পারতেন, কিন্তু মনে হয়েছে যে আইন করলে হবে না। আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই ভালো ভালো কিছু হবে, এটা তিনি বলেছেন। একটা নির্বাচনে প্রতিক্রিয়ায় কি হয়েছিল বাংলাদেশে, আর 300 আসনের প্রতিক্রিয়ায় বা দুটি সরকার দখল করে নেওয়ার পরে এই জিনিসটা হচ্ছে। আসলে ঘটনাটা আমি আপনাকে স্পষ্ট করে দেব। শাহাবুদ্দিন সাহেবকে শেখ হাসিনা এনেছিলেন, লতিফুর রহমান সাহেবকে শেখ হাসিনা এনেছিলেন। তো যখন নিরপেক্ষ নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিলেন তখন মুখোশ খুলে পড়েছিল। আওয়ামী লীগের মুখোশ, ভণ্ডামির মুখোশ, শয়তানির মুখোশ, এগুলো খুলে পড়েছিল। যে কারণে ধমক থেকে শুরু করে এমন কোনো ভাষা নেই যেটা শাহাবুদ্দিনকে সেই সময় বলা হয় এবং মানে লতিফুর রহমান সাহেবকে এখন বলা হয়। আসলে আওয়ামী লীগ কখনো পরাজয়ের বিষয়টা মানতে পারে, এবং মানতে পারে না বলে তাদের যে অতীতটা, সে অতীতটা খুব ভয়ঙ্কর। আপনি যদি মানবিক কথাটাও বলেন, সেই মানবিক কথাটা তারা এমন ভাবে উল্টে ব্যাখ্যা করবে। এই যে পেট্রোল বোমা কোন সরকারের সময় হয়েছে? শেখ হাসিনার সময় হয়েছে। কোন পুলিশ বাহিনীর সময় হয়েছে? এই পুলিশ বাহিনীর সময় হয়েছে। কোন প্রশাসনের আন্ডারে হয়েছে? এই প্রশাসনের আন্ডারে। বিএনপি থেকে বেশি পেট্রোল বোমা মারার লোক তো আওয়ামী লীগে আছে, বানানোর লোক আওয়ামী লীগে আছে, সুরার লোকও আওয়ামী লীগে আছে। এই কথা বলে আওয়ামী লীগ স্বীকার করবে না, কিন্তু অনেক লোকে বলে যে এই সময় যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে কি হতো, মানে এই আইন পাশ করাতো, তার মানে জ্বালিয়ে পুড়িয়ে দিত। আওয়ামী লীগের একটা খুব বিখ্যাত স্লোগান, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। গণতান্ত্রিক আন্দোলনের স্লোগানটা বিএনপি আগে দিয়েছে আওয়ামী লীগ। আগুন জ্বালানোর ব্যাপারে আওয়ামী লীগ খুব দক্ষ, এই জায়গাটায় বিএনপি অত দক্ষতা অর্জন করে। আর পাল্টাপাল্টি না, স্বৈরতন্ত্র আর গণতন্ত্র সংঘাতটা এখন এই। স্বৈরতন্ত্র এখন গ্রাস করে ফেলছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ ইচ্ছা করলে বেরিয়ে আসতে পারবে না, এত সহজ ব্যাপার না। স্বৈরতন্ত্র গিলে ফেলছে আওয়ামী লীগকে, গিলে ফেলছে বলেই আমি 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 যেভাবেই বলি না কেন, অন্তত 60 থেকে 70 জনের নাম বলতে পারি এখন তারা আওয়ামী লীগের কোন দায়িত্বশীল অবস্থানে সরকারের মন্ত্রী পরিষদের না। আমি যদি কাউকে বলি 10 জন মন্ত্রীর নাম বলেন তাহলে আপনার চাকরি হবে, তাহলে ওই লোক বলতে পারবে না। ওই তাদেরকে নিয়ে আছে হাসিনা, শেখ হাসিনা এখনকার প্রধানমন্ত্রী, যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাকেই মন্ত্রী পরিষদে নিয়ে আছে। যারা প্রবীণ, যারা দক্ষ, যাদের পরিচিতি আছে, পৃথিবীর সমস্ত জায়গায় এদেরকে পাবে। এই জায়গাটায় এখানে। আর আপনি বলছেন ভোটারদের নিয়ে যাওয়ার দায়িত্ব বিএনপি কেন পালন করে? ভাই, যে ভোটার সে তো জীবন বাঁচাতে চায়, তার তো একটা পরিবার আছে, সে তো ভদ্রলোক, সে তো আওয়ামী লীগ করে না, সে তো একটা ভদ্রলোক। ভোটার, আপনি তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, সংসার আছে, চাকরি আছে, সে ওখানে নিঘাত দিকে তার ঠ্যাং হারাবে, চোখ হারাবে, নয়তো লাঞ্ছিত হবে, জীবনও হারাতে পারে। সে সময় যাবে কেন? পুলিশের ভয়, প্রশাসনের ভয়, আওয়ামী লীগের ভয়, সেখানে বিএনপি যাচ্ছে না, তো আওয়ামী লীগই তো সাহস করে যাচ্ছে না। যদি আওয়ামী লীগ ভোটের ওখানে যায় তাহলে পরে তার প্যান্ট খুলে নিতে পারে, কারণ তারা সচিবকে প্যান্ট খুলে নিয়েছে আন্দোলনের সময়। যখন কেয়ারটেকার আন্দোলন করে তখন সচিবকে প্যান্ট খুলে নিয়েছিল, এটা পত্রিকায় বেরোইছে। সেই জন্য শাহজাহান ভাই বিশিষ্ট ভদ্রলোক, শ্রমিক নেতা। আমি তার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের কথা জানি। আমি 75 পরবর্তী না, 75 পূর্ব রাজনীতির কথাটা আমি শাহজাহান ভাইয়ের ব্যাপারটা আমি এখানে তুলতে চাচ্ছি, উনি বিব্রত হবে। কারণ গণতান্ত্রিক আন্দোলন করতে না পারার কারণে গণবাহিনী, সশস্ত্র লড়াই, এই অভিজ্ঞতা তো শাহজাহান ভাইয়ের আছে। কার বিরুদ্ধে করেছিলেন তিনি?
সেই সময় কেন তিনি অস্ত্র হাতে তুলে দিয়েছিলেন। তিনি যদি এটা ব্যাখ্যা করেন তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশে তার থেকে কি এক পা এগোইছে কিনা আমরা। কিন্তু অস্ত্র হাতে তুলে নিলে একটি রাজনৈতিক জনপ্রিয় রাজনৈতিক দলের কি পরিণতি হয় সেটা হচ্ছে শাহজাহান ভাই জানে। সে খণ্ড বিখণ্ড হয়ে গেছে দর্শক, এখন তো সেটা নেই। বিএনপি ধৈর্যের সঙ্গে নির্যাতন ভোগ করেও গণ আন্দোলনে যেভাবে এগোচ্ছে তাতে আওয়ামী লীগ টের পাচ্ছে, বুঝতে পারছে তারা কোন জায়গায় আছে। এই জন্য আছে বলেই দেখবেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বক্তৃতা করলে 40 মিনিট আছে বিএনপি নিয়ে এসে কথা বলে। কিন্তু বিএনপি সাংবিধানিক ভাবে কিন্তু এখন না, ওই বিরোধী দল, এটা 4-5টা দল। আমি তো অনেকবার বলেছি, আপনাকে বলি, আমাদের মহাসচিবও শপথ না নিয়ে কিন্তু প্রমাণ করেছেন যে এই পার্লামেন্টের শপথ নেওয়ার কোনো কারণ না। আমাদের মহাসচিব নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, আর যাদেরকে আপনারা মনে করেছেন তাদেরকে ছেড়ে দিয়েছেন। আপনার ভালো ইলেকশন করলে 90% বিএনপি জয়লাভ করতো, তো 4টে-5টা দিয়ে আপনারা মনে করছেন কি মহৎ কাজ করেছেন। বিএনপিও জানে, দেশবাসীও জানে, বিশ্ববাসী জানে লজ্জাটা এই সরকারের নাই, লজ্জাটা আপনার নির্বাচন কমিশনের নাই, লজ্জাটা বর্তমান পার্লামেন্টে যারা আছে। আমি অনেক জায়গায় বলেছি ওই এমপি যারা এই পার্লামেন্ট আছে তার স্ত্রীর সামনে, তার কন্যার সামনে, কন্যা স্ত্রী বা সন্তানের যখন হাসে না, ও লোক মনে করে বোধহয় ধরে ফেলেছে কিভাবে আমি এমপি হয়েছি। লজ্জার ব্যাপার। এই লজ্জাটা হচ্ছে 71 সালের প্রশ্নে। আমরা 30 লক্ষ শহীদ হয়েছি কিসের জন্য? গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, স্বাধীনতার জন্য। এটা নাই। এটা আমি যেভাবে ব্যাখ্যা করি না কেন, আমি কিন্তু পার্লামেন্টে আপনাদের আসছি আমলে তো না, শাহজাহান আমার ভাই দল মার্ডার কেসের আসামি হয়েছে, সেটাও তো সত্য কথা, তবুও তো তারা রাস্তা থেকে সরেনি। আপনি গণতান্ত্রিক সরকারের সময় একটা মামলা হয়েছে আমাদের আজকে প্রধানমন্ত্রী তার দলের, কিন্তু তার কোনো অবস্থাতে আমি চ্যালেঞ্জ করে বলছি, কোনো অবস্থাতেই আপনার 1000 থেকে 1500 উপরে যাবে, কোনো অবস্থাতে না। আমার আমার নেত্রীর নামে প্রায় 100 মামলা, যিনি 3বারের প্রধানমন্ত্রী। আমার সেক্রেটারির নামে, মহাসচিবের নামে প্রায় 250 মামলা। আমাদের এমন কোন নেতা এবং কর্মী নাই যার কমপক্ষে 10টি মামলা নেই। মামলার তুলনা করলে আমরা কমিশন গঠন করে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে পারি। মামলা মানে কে দিতে পারে, মামলা বাজ কাদের বলা যেতে পারে, আর মামলা দিয়ে ক্ষমতা কিভাবে থাকতে হয় সেটা তো আমরা জানি। আসেন না একটু কমিশন করি, কয়টা পেট্রোল বোমা কে মেরেছে, কে ধরেছে, একটু তদন্ত করি। আর তদন্তটা নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতৃত্বে করলে হবে না, জাতিসংঘে করে, এমনকি পাশের দেশ ভারত, আপনাদের প্রিয় জানের দোষ, তাদের নেতৃত্ব করে। খালি বাংলাদেশের পুলিশের নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে আর আওয়ামী লীগের নেতৃত্বে যদি করে, তাহলে আপনারা যেভাবে যে বলছেন ওইভাবে দাঁড়াবে। এখন যেভাবে দাঁড়াচ্ছে, আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি, গণতন্ত্র না থাকলে বিপদে কিন্তু শুধু বিএনপি থাকবে না, সমগ্র দেশ থাকবে, সরকার থাকবে, প্রশাসন থাকবে, সবাই থাকবে। এই যে দেখেন না, আপনার আমেরিকার সিনেট চিঠি লিখেছে তার প্রেসিডেন্টকে, যেন আমার দেশে র্যাবের কর্মকর্তারা যে র্যাব যে ইয়ে করছে সেটা যেন বিবেচনায় না হয়। এটা লজ্জার ব্যাপার তো। আমাদের র্যাব চৌখস বাহিনী, তো র্যাব তো যারা চাকরি করে কি সুন্দর সুন্দর চেহারা দেখেন, কত সুন্দর সুন্দর পড়ালেখা করছে। তার প্রধান যিনি এর আগে ছিলেন তিনি তো পিএইচডি করছে, তার বিরুদ্ধে কেন হচ্ছে? এই সরকারকে দায়িত্ব নিতে হবে। তাই পুলিশকে কেন বিতর্কে ফেলেছে, এই প্রশাসনকে কেন বিতর্কে এই সরকার ফেলেছে, মিলিটারিকে কেন বিতর্কে ফেলেছে? শুধুমাত্র ক্ষমতার জন্য তারা অন্ধ হয়ে গেছে। এই ক্ষমতাটা আসলে কেউ শেষ পর্যন্ত রক্ষা করতে পারে না। বিএনপি কে রক্ষা করতে পেরেছে? আওয়ামী লীগকে কি অতীতে রক্ষা করতে পেরেছে? সেই জন্য ক্ষমতা কিন্তু একটা সময় মানুষকে ত্যাগ করতে হয়, যে কোনো ভাবে, হয় নির্বাচনে আর না হলে গণঅভ্যুত্থানে। ক্ষমতার বাইরের সময়টা মানুষের যখন থাকে না, ওইটাকে বলে স্বৈরতন্ত্র। সেই স্বৈরতন্ত্র কবলিত হচ্ছে বর্তমান বাংলাদেশ। আর বিএনপি সফল হলে গণতন্ত্র ফিরে আসবে, বিএনপি সফল না হলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এবং পল্লবিত হবে, পুষ্পিত হবে স্বৈরতন্ত্র। এতে খুশি হওয়ার কিছু নেই। আর আরেকটা ছোট্ট কথা বলেছি, আওয়ামী লীগ তার উন্নয়নে যদি বিশ্বাস করে
তাদের নেতৃত্বে যদি বিশ্বাস করে, তাদের সাফল্যে যদি বিশ্বাস করে, তাহলে নিশ্চিন্তে তারা একটা সুন্দর ভোটে যেতে পারে। কারণ তারা তো সফল, সফলদের তো মানুষ ভোট দেবে, কিন্তু তারা নিজেদের সাফল্যকে তারা বিশ্বাস করে না এবং তাদের এই রাস্তাঘাটকে, চুরি চামারিকে তারা ভয় করে, ভয় করে বলেই তারা ভালো নির্বাচনে যেতে চায় না। এটা হলো জি, আমার পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণ যদি মিথ্যা হয় তাহলে আমি খুশি হতাম, কিন্তু আসলে তো এটা সত্য। আপনাকে অনেক ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। ফিরোজা বেগম চিনু, আপনি বলবেন, আমরা প্রায় অনুষ্ঠান জি, শেষ হ্যাঁ, প্রান্তে। জি ধন্যবাদ। এই দুদু ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, যদিও একটু লো সাউন্ড শোনা যাচ্ছিল। তবে তিনি যেভাবে বললেন যে সরি। আওয়ামী লীগের যদি কাউকে বক্তৃতা দিতে বলে তাহলে 40 মিনিট বলে হলো যে বিএনপির নামে। দুদু ভাই তো সেই কাজটাই করলেন, এই যতক্ষণ আলোচনা করলেন ততক্ষণ সে আওয়ামী লীগের বিরুদ্ধেই বললেন। তিনি বললেন আওয়ামী লীগ বদমাইশ দল, আওয়ামী লীগ শয়তান দল, আওয়ামী লীগ এই দল সেই দল, অনেক কিছু বললেন। কিন্তু জনগণের মধ্যে হতাশা নেই। জনগণ কিন্তু বর্তমান সরকারের উন্নয়নে ওরা উচ্চাকাঙ্ক্ষী। ওরা চায় 2041 সালের যে বাংলাদেশ শেখ হাসিনার স্বপ্ন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই জায়গায় পৌঁছানোর জন্য জনগণ কিন্তু আশাবাদী। আমরা বিএনপির ক্ষমতায় বলেছি, আমরা একটা ছোট্ট মফস্বল শহর বলা যায় আমাদের সে রাঙ্গামাটিতে। এখানে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, এখানে আমাদের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে, সারা বাংলাদেশের প্রেক্ষাপটে যে আরো কি হয়েছে আমরা পেপার পত্রিকায় দেখেছি, আমরা টেলিভিশনে দেখেছি। আমি সেই দিকে যেতে চাচ্ছি না। আমি যেটুকু বলতে চাচ্ছি, গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করতে হয়, আজকের বিষয়টা ছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটা সুন্দর, আমেরিকার মতো একটা সুন্দর নির্বাচন আমরা চাই। এই পুনরুদ্ধার নির্বাচন মানে যদি আজকে গণতন্ত্র হয়, নাই। 1 মিনিট আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছিলাম, তো সেখানে হলো যে আমরা যদি গণতন্ত্রের দিকে এগুতে চাই, তাহলে আমরা একজন একজনকে দোষারোপ না করে আমাদেরকে, বিশেষ করে বিএনপি কে, জনগণের কাছাকাছি যেতে হবে। আমি শাহজাহান ভাইয়ের সাথে এক এক সুরে কথা বলতে চাই। এখন মানুষ অনেক সচেতন। একজন লেবার, একজন ঠেলার ঠেলার ড্রাইভার, সেও কিন্তু এখন রাজনৈতিক সচেতন। এখন আর ওই সোনার বাংলায় সোনার ধান, নৌকা যাবে হিন্দুস্তান, ওই স্লোগান দিয়ে কখনো রাজনীতি করা যাবে না। রাজনীতি যদি করতে হয়, জনগণের ভালোবাসা আদায় করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের কাছে গিয়ে তাদের নারীর স্পন্দন বুঝতে হবে। তাহলেই হবে যে রাজনীতি শক্ত এবং পুক্ত। এবং ভোটারদেরকে, আপনাদেরকে যুদ্ধ করে দেখাতে হবে যে হ্যাঁ, আমরা এসছি। বললাম তো, আমি আগেই বলেছি, এতগুলো টেলিভিশন আছে, আপনারা যদি বাহিরের পর্যবেক্ষক আছে, আপনারা যদি ভোট কেন্দ্রে যাওয়ার পর আপনাদের উপর নির্যাতন করা হতো, আপনাদেরকে যদি ভোট দানে বাধা দেওয়া হতো, তাহলে তো কোনো না কোনো চ্যানেল এটা অবশ্যই বের করতো। সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু আপনি কি সফল দাবি হন নাই। করছেন আপনারা পূর্ণাঙ্গভাবে বলছেন, এক একদম মিনিট সুস্থ আমাকে ভোট একটু শেষ হচ্ছে? করতে দেন, জি আমাকে একটু শেষ করতে দেন, আমি জি শেষ জি করছি জি। প্লিজ। আজকে যে কথাটা বলছে যে পেট্রোল বোমা আওয়ামী লীগ করে, তাহলে ওনাদের উচিত ছিল, যখন সারা দেশে পেট্রোল বোমা চলছিল, দু একজন আওয়ামী লীগের লোক পেট্রোল বোমা মারতেছে, ওখান থেকে দড়ি নিয়ে জনগণের সম্মুখে ধরে দেখা নেওয়া করা। হয়েছিল। আমরা কিন্তু এখনো বিএনপির অবরুদ্ধ, যে মাননীয় বিরোধী দলীয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এই খালেদা জিয়া যে অবরোধ ডেকেছেন, তিনি কিন্তু এখনো সেটা উইথড্র করেন নাই। আমরা সেই অবরোধের মধ্যেও চলছি এখন এইভাবে। এটাই হলো কথা। আমার কথা হলো, শেষ কথা, সেটা হলো যে আমাদেরকে যদি গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতন্ত্রকে ধারণ করি, গণতন্ত্রকে লালন করি, তাহলে আমাদেরকে জনগণের পাশে গিয়ে তাদের ভেতরে আমাদেরকে নিজেদেরকে সম্পৃক্ত করে তারপর আমাদেরকে জনগণের ভোটার যাইতে হবে। আপনার যদি নির্বাচন কেন্দ্রে না যান, তাহলে ভোট দেবে কোত্থেকে? আর ভোট দিতে হলে জনগণের কাছে যেতে হবে। আসুন, আমরা সুন্দর একটা গণতন্ত্রের জন্য জনগণের সেখানে পাশে দাঁড়াই। সরকারের দায়িত্ব বিরোধী কতটুকু বা সরকার, সেটা কি প্রপারলি পালন করছে কিনা সরকার, আপনি কি মনে করেন? জি জি প্লিজ। বা এই যে জনগণকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্বটা সরকারের কতটুকু, এবং সরকার যতটুকু আছে সেটা প্রপারলি পালন করছে কিনা, আপনি কি মনে করেন? ইনশাল্লাহ আমরা তো দেখেছি। আমি জানি না অন্যান্য কোথাও জায়গায়, কিন্তু আমি যে জায়গায় বসবাস করি রাঙ্গামাটিতে, আমাদের এখানে এই সমস্যাগুলো হয় না। আপনারা খবর নিলে জানতে পারবেন। ভোটারদেরকে সরকারের তো ঘর থেকে
খুঁজে নিয়ে আসতে পারবে না। ভোটার আসবে তার স্বইচ্ছায়, হয়তো যে প্রার্থীকে তার ভালো লাগবে সে মায়ের খেয়ে পিটা খেয়ে নির্যাতন সহ্য করে সে ভোট কেন্দ্রে যাবেই, সে সেখানে ভোট দিবেই। কেন তো ভোটাররা আমাকে কেন সেই মার খাবে? ভোটাররা কেন না মার খাবে? না মার খাবে এটা রাজনৈতিক নো ব্যক্তিরা, নো ভোটাররা কেন মার খেয়ে এই রিস্ক নিয়ে কেন যাবে? এই রিস্ক থেকে, না না আমি রিস্কটাকে ফ্রি আমি করার আমি দায়িত্ব তো সরকারের। আমি সেটা বলছি না, উনারা বলছেন সেই কথাটাই বলছি আমি। উনারা যে বলছেন প্যান্ট খুলে দিচ্ছে, এই করছে সেই করছে, সেটাই বলছি। কিন্তু ওইটা হলে পরে তো জনগণ দেখবে, জনগণকে দেখাক, তারপর তারপর মানুষ তাদেরকে ভালোবাসবে। এখন শুধুমাত্র আপনি বলেন, আমি শুধু আজকের যে প্যানেলের দুইজন দুদু ভাই এবং হালিমা আপা দুজনের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা ক্ষমতায় থাকাকালীন উল্লেখযোগ্য বাংলাদেশের জন্য কোন উন্নয়ন করেছেন, সেই উন্নয়নটুকু আমাদেরকে একটু দেখান। আপনাদের সময় আমরা ফ্রি অফ কস্টে আমরা যেই এই অপটিক্যাল ফাইবারের যেই তারটা পাওয়ার কথা ছিল, আপনারা সেটাও করেন নাই। তো আপনারা দেখান যে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য কোনো কাজ করেছেন, সেই কথাটা আপনারা একটা দুইটা করে আপনারা দেখান। পুশ ইন পুশ ব্যাক এই সমস্ত করেছেন আপনারা। আর দুদু ভাই বলতেছেন আমাদের দোস্ত হলো যে আপনার ইন্ডিয়া, ওনারাও কিন্তু কম দুস্তালি করেন নাই। যখন এই যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছিল তখন মিষ্টি বিতরণ হয়েছিল সারা বাংলাদেশে, সে কথাটা বোধহয় উনি ভুলে গেছেন। ধন্যবাদ সবাইকে, আমাদের বোধহয় আর খুব একটা সময় নাই। আমি সকলকে না, অসংখ্য মিষ্টি ধন্যবাদ বিতরণ কি জানাচ্ছি। বিএনপি করেছিল নাকি দুদু ভাই করেছিল? আমি পাইনি। না না না, বিএনপি করেছিল, আমি বলছি দুদু ভাইয়ের কথা বলিনি, আমি বিএনপি করেছিল এটাই বলেছি। আচ্ছা, তাহলে আমি এটা নিয়েই যাচ্ছি। নেওয়াজ হালিমা আর্লি বন্ধু বলছেন আওয়ামী লীগের কিন্তু মিষ্টি বিতরণ করেছেন আপনারা লুকিয়ে লুকিয়ে বা যেমনি হোক। পাশাপাশি যেটা বললেন অন্যান্য বক্তারা, সেটার প্রতিক্রিয়া আপনি বলবেন। আপনাদের সময় আপনারা অনেক নির্যাতন করেছেন। জি। তো অনেকক্ষণ ধরে শুধু আমি শুনছিলাম আর কি আজকে। তো আমাকে শাহজাহান ভাই বলে গেছেন যে 91 সালের দুর্যোগের পর তখনকার প্রাইম মিনিস্টার বলেছিলেন যে যে লোক মারা যাবার কথা ছিল সেই পরিমাণ লোক মারা যায়নি। কথাটা একেবারেই সত্য ছিল, কারণ সুন্দর ব্যবস্থাপনার জন্য শুধু ওই দুর্যোগে ওই সেই মানে চিটাগাংয়ের কয়েকজন সেই মারা দুর্যোগে যাওয়াটাকেও সেই তাহলে কি আপনি জাস্টিফাইড করছেন? না, এইটা তো প্রাকৃতিক দুর্যোগ ছিল। এটা এটাই হোক, একদিনের যে কোনো 29 দুর্যোগেই এপ্রিলের হোক, প্রাকৃতিক একটা প্রধানমন্ত্রী দুর্যোগ। থাকাকালীন কি আমি বলছি না, সেটা হলো সেই দুর্যোগে দুর্যোগ পরবর্তী আরো লোক মারা যায়। আপনি জানেন পশু পাখি সবকিছু মারা যায় দুর্যোগ পরবর্তী দুর্ভিক্ষের কারণে, কিংবা ওই এলাকায় মিসম্যানেজমেন্টের কারণে যে লোক মারা যায়, সেই লোক মারা থেকে বিএনপি সফলভাবে এটাকে হ্যান্ডেল করেছিল। আজকে একটি করোনা মানে কোভিড-19 নামে একটি দুর্যোগ, বৈশ্বিক দুর্যোগ, যা সারা পৃথিবীতে এবং শাহজাহান ভাই একদিন আপনি নয়, একটু এটা আনমিউট করতে হবে, কিছু মাস বলতে হবে। অনেক অনেক দিন যাবত এটা চলে আসছে। তো এই দুর্যোগে আপনি দেখবেন যে কি পরিমাণ দুর্নীতি করেছে আওয়ামী লীগ, যে বলার বাইরে, এবং তারা যে মৃত্যুর হার সেটাকে সব সময় কমিয়ে দেখাচ্ছে। এই গত কয়েকদিন আগে ইন্ডিয়ার রাষ্ট্রদূতের উপস্থিতি আপনি জেনে থাকবেন যে G2G যে চুক্তির একটা চুক্তি হয় করোনা ভাইরাসের, ইন্ডিয়ার সাথে করোনা ভ্যাকসিন নিয়ে, সেইখানে 3 কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশ নিবে, সেইখানে কিন্তু G2G থাকি নাই। এখানে ত্রিপক্ষীয় একটি চুক্তি হয়েছে, সেই চুক্তিকে বেক্সিমকোকে সঙ্গে নেওয়া হয়েছে। আর বেক্সিমকোকে সঙ্গে নেওয়ার কারণে যে 1 ডোজ ভ্যাকসিনের দাম যেখানে $3 ধরা হয়েছিল, সেইখানে মানে পার ডোজ ভ্যাকসিনের দাম $3 ধরা হয়েছিল, সেইখানে বেক্সিমকোকে পাশে নিয়ে মানে একটি বিশেষ সহযোগিতায় টাকা দুর্নীতি করার ইচ্ছা পোষণ করে যেই কাজটি করা হয়েছে, তাতে $3 ভ্যাকসিনকে $5 মূল্য নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ $6 কোটি বাড়তি ব্যয়, যা 550 কোটি টাকার উপরে বাড়তি ব্যয় বহন করতে হবে। আর এর সঙ্গে জড়িত সালমান এফ রহমানের সেই বেক্সিমকো কোম্পানি এবং সাবেক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতির ছেলে পাপনও এটার সঙ্গে যুক্ত আছে। মানে এই কমিশনের ব্যবসা, এটা এই দুর্নীতি কি পরিমাণ, এটা ভারত না হয়ে যদি অন্য কোনো দেশের সাথে করতো, আপনাদের এই অভিযোগটা থাকতো কিনা? কোভিড যেমন চীনের সাথে করবার কথা ছিল, সেটা ওনারা পাশ কাটিয়ে এটা করেছেন। তো এখানেও দেখবেন যে ভয়াবহ
আমাদের একটা আস্থার জায়গা তৈরি করতে চাই, যেমন ভোটে জনগণের আস্থা নাই বলেই জনগণ আজকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে চায় না। এটা ওরা যেভাবেই ব্যাখ্যা করুক না করো, এটাই সত্য। এই সরকারের প্রতি, এই নির্বাচন, এই ছোট জগন্নাথ নির্বাচনের কমিশনের প্রতি বাংলাদেশের জনগণের টোটালি কোনো আস্থা নেই, কোনো ভরসার জায়গা আর এই সরকার জনগণ, কারণ জনগণের ভোটের তার প্রয়োজন হয় না। সে সংবিধানের 65(2) ধারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে জনগণের প্রতিনিধি, সে থেকে তারা বেরিয়ে এসে একটি মানে অবৈধ সরকার এখন বাংলাদেশের সকল জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে একটা ফ্যাসিবাদী সরকার এখন বাংলাদেশকে চুষে লুটে পুটে খাওয়ার পায়তারা করছে। এর থেকে বেরিয়ে আসা খুবই জরুরি। আজকে ওনারা ইয়ের কথা, মামলার কথা বলেছেন, আজকে কখনো এর আগে কখনো গায়েবী মামলার কথা আমি শুনিনি আমার এত দীর্ঘ বছরের রাজনৈতিক মানে জীবনের, কখনোই শুনিনি। 1,25,000 মামলা ঘাড়ে নিয়ে 35 লক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এই বহন করে বেড়াচ্ছে এই মামলার ভার, এবং আমরা নারী কর্মীরাও এর থেকে কিন্তু রেহাই পাইনি। আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র একটি মানব বন্ধন থেকে একই দিনে 33 জন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম একসাথে 33 জন নারীকে কোনো একটা সভাকে পার্টি অফিসের সামনে থেকে তুলে নেওয়ার রেকর্ড এই প্রথম। আমাদেরকে 1 মাসের উপরে জেলে পুরেছিল এই সরকার। তো জেল জুলুমের কথা বলবেন আর শুনবেন না, সেটা তো আর হয় না। জেল জুলুম মামলাবাদ সরকার হিসেবে এই সরকার খ্যাত হয়েছে। শুধুমাত্র মামলা চলাকালীন টাইমে আমাদের মাননীয় আমাদের আদর্শের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে একটা ভুয়া মামলা করা হলো, সেই অন-11-এর সময় সেই মামলাটাকে চালিয়ে নিয়ে যাওয়া হলো, অথচ 7,500 মামলাকে এই সরকার ক্ষমতায় এসে স্কোয়াশ করে নিয়েছে। আর যেখানে নূর আলীর মতো 20 কোটি টাকার চেকের এভিডেন্সের মামলার মতো মামলা যেখানে প্রস্তুত ছিল, সেগুলোকে তুলে নেওয়া হয়েছে। অথচ প্রতি সপ্তাহে বয়স্ক বাংলাদেশের একজন মানে সিনিয়র সিটিজেন, 3 বারের প্রধানমন্ত্রী, তারপরে বাংলাদেশের রাষ্ট্রপতির ওয়াইফ, বাংলাদেশের বীর উত্তম মুক্তিযোদ্ধার ওয়াইফ, তাকেও কিন্তু মানে জামিনযোগ্য অপরাধ মানে জামিনযোগ্য ছিল যেটা, সেখানেও তাকে জেল খাটাতে বাধ্য করেছে ইচ্ছার মানে হিংসার বশবর্তী হয়ে। তো এই যে দিকগুলা, এগুলো তো সবকিছু রাজনৈতিক মামলা ছিল। নেওয়াজ হালিমা আলী সব মামলাগুলি আপনার রাজনৈতিক মামলা ছিল, কিন্তু আপনারা রাজনৈতিকভাবে সেই মামলাগুলিকে সরকারের সাথে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন, এই ধরনের অভিযোগও আছে। সেই সরকারের পথে আছে, আপনারা আপনাদের পথে আছেন কিনা সে নিয়েও প্রশ্ন উঠতেই পারে। অবশ্যই আমরা সেই মামলাকে আমরা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বারবার সময়ও ক্ষেপণ করেছি, কারণ আমাদের এই বিচার বিভাগের প্রতি কোনো আস্থা ছিল না। কারণ আমরা জানতাম একমাত্র একজনের ইচ্ছা অনিচ্ছায় এই মামলাটি চলছে, এখানে কোনো প্রচলিত আইনের তোয়াক্কা করা হচ্ছে না। কারণ মামলা চলাকালীন অবস্থায় বাংলাদেশের বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী 5টা বিভাগীয় শহরে গিয়ে বক্তৃতা করেছেন যে তিনি এতিমের টাকা মেরে খেয়েছেন। যখন মামলা চলছিল তখন কিন্তু এই কি বলে এই বক্তৃতার বিরুদ্ধে, তার বিরুদ্ধে কিন্তু মামলা হওয়ার কথা, কিন্তু সেটা তো হয় না। যাই হোক, এখন এই সম্প্রতিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে বলা হয়েছে সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সামাজিক কিংবা গণমাধ্যমে অপপ্রচার বা তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনরূপ কোনো কথা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সত্যি বিচিত্র সেলুকাস, আমরা অদ্ভুত দেশে বাস করছি, আর সেইখানে টেলিভিশনের গণতন্ত্রের কথা আমার অত্যন্ত শ্রদ্ধেয় শাহজাহান ভাই যে 8ম সংসদে ছিলেন, আমিও ওই 8ম সংসদে ছিলাম, উনি কি অদ্ভুত ভাবে এই কথাগুলি বলে গেলেন, কিন্তু নিজেদের কথা আমরা একবারও চিন্তা করছে না। আজকে যে দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, এর একটাই কারণ, জনগণকে পাত্তা দেওয়া হচ্ছে না, জনগণকে তোয়াক্কা করা হচ্ছে না, জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো বহিঃপ্রকাশ এই সরকারের মানে আমলে নেই। নেওয়াজ হালিমা আলী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একটু শান্ত হন। শেষবারের মতো 1 মিনিটে মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান খান এমপি, আপনার কাছে আমি শেষ 1 মিনিট প্রতিক্রিয়া। 1 মিনিট তো হবে না, অনেক কথাই তো বললেন, একটু সময় তো দিতে হবে, সব কথা জবাব দেব না। শুধু দুদু সাহেবের কথাটা বলি, জালো জালো আগুন জ্বালো, এটা কিন্তু
ওনার নেতা মাওলানা ভাসানীর স্লোগান, এটা আওয়ামী লীগের স্লোগান না, হয়তো সংশোধনী খালি এনে দিচ্ছে। আরেকটা হলো যে নির্বাচন কমিশনার এজন খারাপ, ওনারা যে আজিজ সাহেব শাহজাহান ভাই আপনার একটু বিচারপতি বাধা আজিজ, দিই, মৌলানা ভাসানী তো আওয়ামী লীগের সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি। আচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে আপনারা তার ফলোয়ার ছিলেন। আচ্ছা, আওয়ামী লীগ থেকে যখন চলে গেল তখন আপনারা ফলোয়ার ছিলেন। তো নির্বাচন চলাকালে নির্বাচন কমিশনার যে আজিজ সাহেব, আপনার মনে আছে নিশ্চয়ই যে উনি একটা সময় বলছিলেন, পেটে হাত দিয়ে দিয়ে বলতেছিলেন, ভাইরে কোনো খবর নাই রে ভাই। এই এই কথার মধ্যে যে কি প্রমাণিত হয়, 1,09,000 ভোট ওনারা ভুয়া ভোট করছিলেন জেতার জন্য। এই নো ইতিহাস নো নো, ওনাদের নিশ্চয়। এটাও ঠিক ভুল, ঠিক এটা ঠিক। আপনারা যেটা বলেছেন ক্ষমতা এটাও পরিবর্তনের ভুল, যদি তিনটা বলতে দেন তো পদ্ধতি, পরে বলবো। কিন্তু ক্ষমতা পরিবর্তন আসলে তিনটা পদ্ধতি, একটা পদ্ধতি ওনারা চেপে গেছেন, যেই পদ্ধতির মাধ্যমে ওনারা ক্ষমতায় আসছিলেন। এটা ঠিক, ক্ষমতা পরিবর্তন দুইটা পদ্ধতি হওয়া উচিত, একটা হলো নির্বাচন, একটা হলো আপনার গণ আন্দোলন। কিন্তু এই ক্ষমতা এই যে পথ পরিবর্তন, সেটা কিন্তু ওনারাই সামরিক শাসন জারির মধ্য দিয়ে ক্ষমতা পথ পরিবর্তন করেছিলেন। সুতরাং এই এই নির্বাচন পদ্ধতিগুলো ওনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। আর গণবাহিনীর কথা বলেছেন, গণবাহিনী এবং জাসদ, এটা যে স্বাধীনতার পরে সৃষ্টি হলো, এটার নেপথ্যের কাহিনী আমার মনে হয় দুদু সাহেবও জানেন, যে যারা এই আপনার স্বাধীনতা বিরোধী ছিল, তারাই নানাভাবে ওই যে মগজ ধোলাই করে করে, আমরা তো তখন, আমার বয়স ছিল তখন মাত্র 22-23 বছর এরকম, তো সেই ধরনের যুবকদেরকে কিভাবে বিভ্রান্ত করেছিলেন, এই সমস্ত লোকেরাই কিন্তু, স্বাধীনতা বিরোধীরাই কিন্তু সেই পরিস্থিতি সৃষ্টি করেছিল। এরপরে ওনাদের পেছনে এখন ধর্ণা দিছে জামাত ইসলাম, আর জামাত ইসলাম ওনাদেরকে ধ্বংস করার জন্যই আমি মনে করি আর বেশি লাগবে না, জামাত ইসলামেরই যথেষ্ট। কারণ এই পেট্রোবোমার রাজনীতি, মানুষ পুড়িয়ে হত্যা রাজনীতি, কুপিয়ে পিটিয়ে হত্যা রাজনীতি, এটা কিন্তু শুরু করেছে জামাত ইসলাম। সেই জামাত ইসলাম ওনাদের শরীর দল, আর ওনাদের সব খুনিদের দল নিয়ে কিন্তু ওনারা এই বীজ জোট করেছেন। আর যেটা আমাদের হাজিমা আলী বলেছেন, অনেক কথা বলেছেন, শুধুমাত্র এইটুকু বলি যে পদ্মা সেতুর মতো একটা এত বড় মেগা প্রজেক্ট যখন বিদেশিরা টাকা দিতে চাইলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন আপনারা বিএনপিরা, এবং তারপরে দেখা গেল মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিলেন, আমরা নিজেদের টাকা পদ্মা সেতু করবো ইনশাল্লাহ। সেই পদ্মা সেতু এখন সমাপ্তির পথে। আর একটা ষড়যন্ত্র করেছিলেন, স্মরণ করে দিই, সেইটা হলো মাওয়া দিয়েই কিন্তু পদ্মা সেতু হওয়ার জন্য 1996 সালে, সরি 2001 সালে, তখন কিন্তু শেখ হাসিনা এখানে ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন। সেই পদ্মা সেতু আর তখন ওনারা করলেন না। পরবর্তী শেখ হাসিনা এসে চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং পদ্মা সেতু এখন হচ্ছে। শুধু পদ্মা সেতু কেন, এখন তো চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে তারের হচ্ছে। এই যে যে উন্নয়নগুলো, পদ্মা সেতু যখন কাজ চলছে, তখন বিএনপির নেত্রী বলেছিলেন, ভুলে যাওয়ার কথা নয় দুধ সাহেবের, যে বলেছিলেন পদ্মা সেতু জোড়া তারে দিয়ে হচ্ছে, কেউ পদ্মা সেতু দিয়ে পার হবেন না। আমি দুদু সাহেবকে বলবো, উনি রাজনীতি করেন, উনি যেন পদ্মা সেতু পার হয়ে দক্ষিণাঞ্চলে না যান, তাহলে তো ওনার নেত্রীর কথা উনি রক্ষা করলেন না, তার নির্দেশ মানলেন না। উনি পদ্মা সেতু দিয়ে নিশ্চয় পার হবে না। আমি বিএনপির জন্য বলে দেবো বিএনপির জন্য ফেরির ব্যবস্থা সবসময় থাকবে, আপনারা পদ্মা সেতু পার না হয় ফেরি দিয়ে পার হবেন, সেই ব্যবস্থা করে দেবো আমরা। শাহজাহান ভাই আপনি কিন্তু শাহজাহান ভাই একটা প্রোগ্রাম আছে, আমি আগেই সাগরকে বলেছি, সাগর আমার আসলে 9টার মধ্যে চলে যাওয়ার কথা ছিল, এখন আমাদের এখানে বাজে 9টা 10। আমি আর একটা বলে শেষ করি, আওয়ামী লীগ পরাজয় মানে না, এটা কিন্তু ঠিক না। আওয়ামী লীগ পরাজিত হয়েছে কয়েকবার, এবং এটাও ঠিক যে আওয়ামী লীগ পরাজিত হয়ে, এবং আওয়ামী লীগ কিন্তু 54 সাল থেকে নির্বাচিত হয়েছে, এবং এই তখন সেই এত প্রতাপশালী মুসলিম লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ নির্বাচন, আমার বাবাও তখন এমপি নির্বাচিত হয়েছিলেন, এবং তিনিও 3বার নির্বাচিত হয়েছেন, আমি আল্লাহর রহমতে 7বার পর্যন্ত নির্বাচিত হয়েছি। সুতরাং আমরা তো জনগণের খুব কাছাকাছি আছি বলেই তো। আর শেষ কথাটা বলতে চাই, আওয়ামী লীগ কিন্তু জনগণের হৃদয়ের মধ্যে প্রথিত একটি রাজনৈতিক দল, যার ভিত্তি আমাদের জনগণের হৃদয়ে। একে কিন্তু উপড়ে ফেলা এত কঠিন নয়। শুধু এইটুকুই আপনাদের বলে আমি আমার শেষ করি, আমি আর থাকছি না। সবাইকে ধন্যবাদ।
খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গ। শাহজাহান ভাই, আমি একটু আপনাকে পরে পেয়েছি, আমি একটু একটা কথা আপনাকে বলতে চাই। অনেক কথা জবাব ছিল। না শাহজাহান ভাই, আপনি কিন্তু একসময় পদ্মা সেতু দৌলতদিয়া আরিচা দিয়ে চেয়েছিলেন। আমি এখন নারায়ণগঞ্জ যাবো, সেই জন্য আর সময় দিতে পারছি না, দুঃখিত। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। খালি বলে পালাবেন, শুনবেন না কেন? আপনি আশা করেছিলাম আজকে থাকবেন আমাদের সাথে শেষ পর্যন্ত। না, আমাকে বলেছিল অবশ্য। জি দুদু ভাই, আপনি বলবেন দয়া করে। আমি শেষ কথা আপনার থেকে 1 মিনিট করে শেষ কথা শুনেই আমরা মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমাদের অনুষ্ঠান প্রায়। আপনি দয়া করে যদি শেষ কথা বলেন আপনার দর্শকদের উদ্দেশ্যে। জি দুদু ভাই, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু শেষ কথা বলেন। জি আমি বলবো। জি আমি প্লিজ। শুনতে পাচ্ছি না তো। জি আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আমি 2 লাইনে শেষ করে দিই, কারণ আমি তো বলেছিলাম 9টা পর্যন্ত থাকবো। জি জি জি। সেটা হচ্ছে অনেক অবদানের ভিতরে আওয়ামী লীগের, যে বাংলাদেশের একদল করা অবদান আওয়ামী লীগ। বাংলাদেশের 3 বছর মধ্যে ক্ষমতার যে কারণে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের স্বাধীনতা এবং গণতন্ত্র সেখান থেকে সরে গিয়ে একদলীয় বাদশাহ, এটা আওয়ামী লীগের অবদান। বাংলাদেশের প্রথম ক্ষমতার রক্তাক্ত পরিবর্তনের যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন খন্দকার মুশতাক আহমেদ। খন্দকার মোশতাক আহমেদ কখনোই বিএনপি করেন নাই, কখনো ন্যাপও করেন নাই, কখনো জাসদও করেন নাই। উনি সর্বশেষ যখন নেতৃত্ব দিয়েছেন খন্দকার মোশতাক, তখন আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি হিসাবে তিনি এই পথ পরিবর্তন বা বাকশালের যে পরিবর্তন, এটা আওয়ামী লীগ কখনো স্বীকার করে। ইতিহাস কিন্তু যারা রাজনীতির ইতিহাসের ছাত্র তারা এটা জানে। 2, 3 হচ্ছে বাংলাদেশের প্রথম সামরিক আইন জারি করা হয়েছে খন্দকার মোশতাকের নেতৃত্বে। খন্দকার মোশতাক দেশে সামরিক শাসন জারি করেছে এবং এই সামরিক শাসনের পিতৃপুরুষ আওয়ামী লীগ। সেই জন্য আওয়ামী লীগ এখানে যে জিনিসগুলো করেছে বিস্তারিতভাবে সেগুলো আমি উল্লেখ করলে তারা কষ্ট পাবে, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এগুলো হয়েছে। আজকে আওয়ামী লীগ যেখানে এসে দাঁড়িয়েছে, তারা ভোটের রাজনীতি থেকে সরে গেছে। তারা দাবি করে যে সব থেকে ভোট প্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ ভোট বাইরে চলে গেছে 2014 থেকে। সেই জন্য আমি মনে করি বাংলাদেশের স্বৈরতন্ত্র এবং গণতন্ত্রের যে সংকট, সেই সংকট থেকে বেরিয়ে আসতে হলে পরে যেটা উনি বললেন যে শুধু গণঅভ্যুত্থান এবং নির্বাচনের মধ্যে না, আরেকটি আছে, সেটি হচ্ছে উনি যেটা ইঙ্গিত করলেন আমাদের স্বাধীনতা থাকতে ভালো হতো, সেটাকে তিনি সামরিক শাসনের কথা বলতে চেয়েছেন। সামরিক শাসন এই দেশে এসছে বিএনপির উপস্থিতির কারণে না, সেটি হচ্ছে আওয়ামী লীগের উপস্থিতির কারণে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সামনের সময়গুলো যদি পরিবর্তন আনতে হয়, তাহলে পরে নির্বাচনের মধ্য দিয়ে এখন যেভাবে এগোচ্ছে সেটিকে হতাশাজনক বলা যায়। আর গণঅভ্যুত্থানের কথা বলছেন, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সে আছে এই বাঙালি জাতি। 70-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, সেহেতু এই জাতি কখনো কারোর কাছে মাথা নত করে, কখনো পরাজয় স্বীকার করেনি। তারা খুব গণতন্ত্র প্রিয়। আর একটু আগে আমি বললাম যে স্বৈরতন্ত্র গ্রাস করে ফেলেছে সব কিছু। যারা এখন ক্ষমতা আছে তারা মনে করছে খুব ক্ষমতার মসনদে আছে, আসলে কিন্তু এই যে বাঘের পিঠে সাওয়ার হওয়া, এটা ভয়ঙ্কর, দিক থেকে নামা যায় না। সেই জন্য আমি সবাইকে বলবো যে অনেক রক্ত ঝরেছে এই দেশে সেই 52 সালে থেকে। আসেন সবাই মিলে একটা ফয়সালা হোক, ফয়সালার মধ্যে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন, শান্তিপূর্ণভাবে সেটা নির্বাচন, সেই নির্বাচনটাকে আমরা ফিরে, এই যে আজিজ সাহেবের কথা বললেন না, কথা তো একটার পর একটা চলে আসে। আজিজ সাহেব কোনো নির্বাচনই করে না, বিএনপির নির্বাচন কমিশন আজিজ সাহেব কোনো নির্বাচনই করে না, কিন্তু আজিজ সাহেবের রেফারেন্স দিয়ে আওয়ামী লীগ দিদি বলে দিল যে 1 কোটি 1.5 কোটি ভোটার কেউ বললেন শাহজাহান খান সাহেবের মতো একটা প্রবীণ দুদু ভাই, নির্বাচনই করেন। যার 1 কোটি ভোটার যে ভুয়া ছিল এটা তো সত্য। 1 কোটি ভোটার যে ভুয়া ছিল এটা তো সত্য না, এটা একেবারে সত্য না। একেবারে সত্যটা কেন বলে, সেই সময় একজন ব্যক্তি
তার এলাকায় ভোটার হতো, ঢাকায় এসে ভোটার হতো, আপনার রাঙামাটির দিকে ভোটার হতো, এই 3 জায়গায় এসে ভোটার হতো। আইডি কার্ড ছিল সিস্টেমটা না, আপনিও সেই সময় ছবি সিটি সম্বলিত আইডি কর্পোরেশনে কার্ড ছিল না। এখানে ভোট দিতেন, আপনার এলাকায় ভোট দিতেন, আবার আপনি যদি আপনার শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গা হয় সেখানে গিয়ে ভোট দিতেন, 3 জায়গায় ভোটার না হতো। না 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 না, আমরা সেই এক ভোটার জায়গায় যখন ভোটার আপনি রেখেছিলাম। একটা জায়গায়, না না এক জায়গায় নিয়ে আসছেন, হ্যাঁ, এটা কখন আপনি এটা মানে ভুয়া ভোটারের যেটা, এটা রাজনৈতিক স্ট্যান্ডার্ড। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি আমার সঙ্গে বসেন, আমি আপনাকে দেখে দেব। প্রশ্নটা হচ্ছে, আমি ধন্যবাদ। বলি যে গণতন্ত্র শুধু বিএনপি না, এদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, নেফ, সিপিবি, সবাইকে আপনাকে গণতন্ত্র, কারণ তারা ভিন্ন মত পোষণ করে। আওয়ামী লীগ না করলে বা বিএনপি না করলে বা জাসদ না করলে সে আর মানে কোনো গণতান্ত্রিক শক্তি নাই, এটা তো বলা যায়। এই যে দেশে ইসলামী দলগুলো গণতন্ত্র বিশ্বাস করে, সেই জন্য বহু দল বহু মত, আপনার এটা নিশ্চিত যদি আপনি না করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র অনিশ্চিত। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, ভুল থাকতে পারে, সবারই ভুল থাকতে পারে, আমি সেটাকে এখন বড় করে দেখছি না, কিন্তু স্বাভাবিক এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে যদি আমরা না যেতে পারি, তাহলে আমাদের তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ধন্যবাদ। আর আমি যদি অনুমতি দেন তাহলে আমি চলে যেতে পারি। আমরা আমরা একদম শেষ করে ফেলি, আপনি যদি থাকেন একদম শেষ 1 মিনিটে যদি ফিরে যাবো, এখন চিনু বলেন 1টা মিনিট। দুদু ভাই থাকাকালীন আমি অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। জি, আজকে ধন্যবাদ। আমি আপনাকে কম সময় দেওয়া হচ্ছে। সর্বশেষে আর রাজনৈতিক বিতর্কে যাব না, আমি শুধু বলবো 2041 সালের যেই উন্নত বিশ্ব হিসাবে বাংলাদেশকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই 2041 সালের এই উন্নত বিশ্বের দিকে আমরা এগিয়ে যাই। আমরা সকলে মিলে মানুষের গণ অধিকারকে সুপ্রতিষ্ঠিত করি। এইটা বলে আমি শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ফিরোজা বেগম চিনু। নেওয়াজ হালিম আর্লি, আপনি 30 সেকেন্ড, কারণ আপনি অনেকক্ষণ বলছেন। মানুষের গণ অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, মানে নিরপেক্ষ একটি নির্বাচন প্রয়োজন, যেটা বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায়। এই নির্বাচন নামক প্রহসনের খেলা না খেলে সত্যিকারের নির্বাচনে আসুন, এবং দেখবেন যে 99% লোক আওয়ামী লীগের সমর্থক বৃন্দ দীর্ঘকাল ভোট দেওয়ার না দেওয়ার যে আক্ষেপের মধ্যে পড়ে গেছে, যে মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে, তার থেকে এদেশ বাঁচতে চায়, এ জাতি বাঁচতে চায়, এই জাতির নতুন ভোটাররা তাদের ভোটটা নিজে প্রয়োগ করতে চায়। ভোটাধিকার ফিরে আসুক, এটা আসলে এই ভোটাধিকার ফিরে আসুক, এটা এখন প্রার্থনা করা ছাড়া আর কিছুই নাই। কারণ কার কাছে চাইবো, চাওয়া যার কাছে চাইবো তিনি নিজেই অগণতান্ত্রিক। এটাই আর কি বলতে চাই। আর উন্নয়নের কথা, উন্নয়ন তো আসলে মুখে মুখে উন্নয়ন বললে হবে না। উন্নয়ন, সত্যিকারের উন্নয়ন হয় তখন যখন বাংলাদেশের নারীরা স্বাধীন থাকে। বাংলাদেশে যেই পরিমাণ নারীরা অ্যাবিউজ হচ্ছে স্বাধীনতার পর, এমনকি যুদ্ধের সময় এত নারী অ্যাবিউজ হয় নাই, এত নারী এইভাবে লাঞ্ছিত হয়নি, এইভাবে গ্যাং রেপের শিকার হয়নি। ওইটা আসলে অনেক লম্বা এক মাগুরার লম্বা আলোচনা উপনির্বাচন হয়ে যেমন, যাবে। নারীর এক ইয়াসমিন যেমন, ঠিক তেমনি ভাবে বলতে চাই যে আজকে আমরা এটাই আশা করতে চাই যে বাংলাদেশ শঙ্কামুক্ত, নারীর অভয় অরণ্য হোক। মা যে দেশে নিরাপদ থাকে, মেয়ে সন্তান যে দেশে নিরাপদ থাকে, সেই দেশ সত্যি একদিন অনেক সম্মানের জায়গায় পৌঁছে। দর্শক, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জ্ঞাপন করছি আজ এই লম্বা অনুষ্ঠানটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেস দ্য পিপলের সাথে থাকবেন। এই অনুষ্ঠানটিকে অবশ্যই আপনাদের নিজের টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ শামসুজ্জামান দুদু ভাই আপনাকে, এবং ধন্যবাদ নেওয়াজ হালিম আপনাকে। আর্লি, এবং জনাব আমার তো শাহজাহান চিনো খানকে আপনার অনেক সাথে ধন্যবাদ। পরিচয় হলো না। জি, ফিরোজা বেগম চিনোপা চিনু, থেকে যে উনি জি উনি সাবেক এমপি রাঙ্গামাটি থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জি, ওকে। ভালো ভালো